আসসালামু আলাইকুম, স্বাগতম ওয়ার্ল্ডকাস্ট সংবাদে। আমি মোহাম্মদ রায়হান আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। ফুরিয়ে আসছে আমেরিকার অস্ত্র, হাইপারসনিক মিসাইলে দিশেহারা আমেরিকা। যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে, টিকে থাকবে ইরান অথবা ইসরায়েল। আমেরিকা ইরানের আরও গভীরে আঘাত হানবে, যুদ্ধ পুরো অঞ্চলে ছড়িয়ে পড়েছে। চলমান যুদ্ধে ৫ শতাধিক মার্কিন সেনা নিহত, দাবি ইরানের। ইরানে নিহত বেড়ে ১,০৪৫। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের বিজয় চান, তাহলে ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ওয়ার্ল্ডকাস্ট সংবাদে। আমি মোহাম্মদ রায়হান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ফুরিয়ে আসছে আমেরিকার অস্ত্র, হাইপারসনিক মিসাইলে দিশেহারায় আমেরিকা। দর্শক, বর্তমান বিশ্ব রাজনীতির এক অত্যন্ত জটিল এবং প্রযুক্তিগতভাবে যুগান্তকারী অধ্যায়ের মধ্য দিয়ে আমরা যাচ্ছি, যেখানে আধুনিক সমরাস্ত্র এবং প্রতিরক্ষা ব্যবস্থার এক নতুন প্রতিযোগিতা শুরু হয়েছে। আর এই প্রতিযোগিতার কেন্দ্রবিন্দুতে রয়েছে হাইপারসনিক মিসাইল প্রযুক্তি, যা নিয়ে খোদ মার্কিন যুক্তরাষ্ট্র এক প্রকার গভীর চিন্তায় পড়েছে বলে আন্তর্জাতিক প্রতিরক্ষা বিশ্লেষকরা মনে করছেন। আপনারা জানেন যে গত কয়েক দশক ধরে আমেরিকা বিশ্বব্যাপী সামরিক শ্রেষ্ঠত্ব বজায় রেখে এসেছে, মূলত তাদের অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং বিশাল অস্ত্র ভাণ্ডারের ওপর ভিত্তি করে। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে বিশ্বের বিভিন্ন প্রান্তে একই সঙ্গে চলমান ভূ-রাজনৈতিক উত্তেজনার কারণে আমেরিকার এই সুবিশাল অস্ত্রভাণ্ডারেও এক ধরনের টান বা ঘাটতি দেখা দিচ্ছে বলে অনেক আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হচ্ছে। এর একটি বড় কারণ হল সাপ্লাই চেইন বা সরবরাহ ব্যবস্থার উপর অতিরিক্ত চাপ, কারণ আমেরিকা তাদের মিত্রদেশগুলোকে নিয়মিত বিপুল পরিমাণ সামরিক সহায়তা দিয়ে আসছে, যার ফলে তাদের নিজস্ব রিজার্ভ বা মজুদ কমে আসছে, এবং এই মজুদ পুনরায় পূর্ণ করতে যে পরিমাণ সময় ও কাঁচামাল প্রয়োজন সেটি বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতিতে বেশ চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে। এর পাশাপাশি সবচেয়ে বড় আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে হাইপারসনিক মিসাইল, যা শব্দের চেয়ে ৫ গুণেরও বেশি গতিতে, অর্থাৎ ম্যাক ৫ বা তার চেয়েও দ্রুত গতিতে ছুটে চলতে পারে। এবং এর সবচেয়ে বিপজ্জনক দিকটি হল এটি সাধারণ ব্যালিস্টিক মিসাইলের মতো নির্দিষ্ট কোনো প্যারাবোলিক ট্র্যাজেক্টরি বা পথ অনুসরণ করে না, বরং এটি উড্ডয়নের পর তার গতিপথ পরিবর্তন করতে সক্ষম, যার ফলে বর্তমান বিশ্বের সবচেয়ে আধুনিক রাডার সিস্টেম বা ইন্টারসেপ্টরগুলোর পক্ষেও এটিকে ট্র্যাক করা এবং ধ্বংস করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়। এই প্রযুক্তিতে রাশিয়া এবং চীন বেশ কিছুটা এগিয়ে গেছে, এবং সাম্প্রতিক সময়ে ইরানের মতো দেশও এই হাইপারসনিক প্রযুক্তির অধিকারী হওয়ার দাবি করেছে, যা আমেরিকার জন্য এক নতুন স্ট্র্যাটেজিক বা কৌশলগত মাথাব্যথা তৈরি করেছে। কারণ আমেরিকার যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে, টিকে থাকবে ইরান অথবা ইসরায়েল। দর্শক, মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে বর্তমানে যে চরম উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিশ্লেষকরা মনে করছেন যে এই সংঘাত খুব দ্রুত শেষ হওয়ার কোনো সম্ভাবনা নেই, বরং এটি একটি দীর্ঘস্থায়ী এবং ক্লান্তিকর এক স্নায়ুযুদ্ধে পরিণত হতে যাচ্ছে, যেখানে মূলত ইরান এবং ইসরায়েলের মধ্যে একটি জিরো সাম গেম বা অস্তিত্ব রক্ষার লড়াই শুরু হয়েছে বলে অনেক পর্যবেক্ষক দাবি করছেন। ঐতিহাসিকভাবেই মধ্যপ্রাচ্যে প্রভাব বিস্তারের ক্ষেত্রে এই দুটি দেশের মধ্যে দীর্ঘদিন ধরে ছায়াযুদ্ধ বা প্রক্সি ওয়ার চলে আসছে, যেখানে সরাসরি যুদ্ধে না জড়িয়ে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী বা রাজনৈতিক প্রভাবের মাধ্যমে একে অপরকে ঘায়েল করার চেষ্টা করা হয়েছে। কিন্তু বর্তমান পরিস্থিতি সেই ছায়াযুদ্ধের গণ্ডি পেরিয়ে সরাসরি সামরিক সংঘাতের রূপ নিয়েছে, যা পুরো অঞ্চলের জন্য অত্যন্ত উদ্বেগজনক। বিশ্লেষকরা বলছেন যে এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হওয়ার অন্যতম প্রধান কারণ হল উভয় পক্ষেরই নিজস্ব ভৌগোলিক ও কৌশলগত গভীরতা রয়েছে। ইসরায়েল যেমন প্রযুক্তির দিক থেকে এবং পশ্চিমা বিশ্বের, বিশেষ করে আমেরিকার সরাসরি সমর্থনে অত্যন্ত শক্তিশালী একটি অবস্থানে রয়েছে, তেমনি অন্যদিকে ইরানও তাদের বিশাল আয়তন, বিপুল জনসংখ্যা, নিজস্ব শক্তিশালী সামরিক শিল্প এবং মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে থাকা তাদের মিত্র বা প্রক্সি নেটওয়ার্কের কারণে একটি দুর্ভেদ্য শক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে। এই দীর্ঘস্থায়ী সংঘাতের ফলে শুধু যে সামরিক বাহিনীর ক্ষতি হচ্ছে তা নয়, বরং এর একটি বিশাল অর্থনৈতিক প্রভাব রয়েছে যা পুরো বিশ্বকে নাড়া দিচ্ছে, কারণ মধ্যপ্রাচ্য হল বিশ্বের জ্বালানি বা তেলের সবচেয়ে বড় উৎস, এবং এই অঞ্চলে যে কোনো ধরনের অস্থিতিশীলতা সরাসরি আন্তর্জাতিক তেলের বাজারে প্রভাব ফেলে,
যার ফলে বিশ্বব্যাপী মূল্যস্ফীতি বা নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি হয়, যা সাধারণ মানুষের জীবনযাত্রাকে কঠিন করে তোলে। তাছাড়া এই দুই দেশের মধ্যে যে মনস্তাত্ত্বিক লড়াই চলছে, সেখানে কেউই হার মানতে রাজি নয়, কারণ তারা মনে করে যে এই লড়াইয়ে একটু ছাড় দেওয়ার অর্থ হল পুরো অঞ্চলে নিজেদের আধিপত্য চিরতরে হারিয়ে ফেলা। তাই অনেকেই বলছেন, এই লড়াইয়ে শেষ পর্যন্ত হয়তো একজনই টিকে থাকবে বা প্রভাব বজায় রাখতে পারবে। তবে সেই টিকে থাকার মূল্য কত হবে? আমেরিকা ইরানের আরও গভীরে আঘাত হানবে, যুদ্ধ পুরো অঞ্চলে ছড়িয়ে পড়েছে, এই শিরোনামটি বিশ্লেষণ করলে আমরা দেখতে পাই যে মধ্যপ্রাচ্যের সংঘাত এখন আর কেবল দুটি নির্দিষ্ট দেশের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং এর উত্তাপ এখন লেবানন, সিরিয়া, ইয়েমেন এবং ইরাক সহ পুরো অঞ্চলে দাবানলের মধ্যে ছড়িয়ে পড়েছে। এবং এই আঞ্চলিক অস্থিরতার মধ্যে আমেরিকা অত্যন্ত সক্রিয়ভাবে জড়িয়ে পড়েছে, যেখানে তারা তাদের মিত্রদের সুরক্ষা নিশ্চিত করতে এবং শত্রুদের সক্ষমতা ধ্বংস করতে ইরানের অভ্যন্তরে বা তাদের স্বার্থ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে আরও গভীরে বা ডিপ স্ট্রাইক চালানোর কৌশল গ্রহণ করছে। সামরিক ভাষায় আরও গভীরে আঘাত হানা বলতে বোঝায় যে শুধু সীমান্তবর্তী এলাকা বা প্রক্সি গোষ্ঠীগুলোর ঘাঁটিতে হামলা সীমাবদ্ধ না রেখে সরাসরি মূল ভূখণ্ডের ভেতরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ স্থাপনা, যেমন উন্নত সামরিক ঘাঁটি, ড্রোন তৈরির কারখানা, রাডার সিস্টেম বা এমনকি পারমাণবিক গবেষণার সাথে যুক্ত স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করা, যার মূল উদ্দেশ্য হল প্রতিপক্ষের দীর্ঘমেয়াদী যুদ্ধ চালিয়ে যাওয়ার সক্ষমতাকে সম্পূর্ণভাবে পঙ্গু করে দেওয়া। আমেরিকা এবং তাদের মিত্ররা মনে করছে যে এই অঞ্চলে চলমান অস্থিতিশীলতার মূল উৎস বা কেন্দ্রবিন্দুতে রয়েছে ইরান, তাই তাদের প্রভাব বলয়কে দুর্বল করতে হলে শুধুমাত্র অর্থনৈতিক অবরোধ বা স্যাংশন দেওয়াই যথেষ্ট নয়, বরং একেবারে শেকড়ে আঘাত করতে হবে। তবে এই ধরনের ডিপ স্ট্রাইক বা গভীর আঘাতের ঝুঁকিও অনেক বেশি, কারণ এটি পরিস্থিতিকে আরও ভয়াবহ মাত্রায় নিয়ে যেতে পারে এবং একটি সর্বাত্মক আঞ্চলিক যুদ্ধের সূচনা করতে পারে, যেখান থেকে ফিরে আসার কোনো পথ হয়তো থাকবে না। এই যুদ্ধ পুরো অঞ্চলে ছড়িয়ে পড়ার কারণে আন্তর্জাতিক নৌ বাণিজ্য মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে, বিশেষ করে লোহিত সাগর এবং হরমুজ প্রণালীর মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ শিপিং রুটগুলো এখন বাণিজ্যিক জাহাজের জন্য চরম ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে, যার ফলে বিশ্বের বড় বড় শিপিং কোম্পানিগুলো তাদের রুট পরিবর্তন করে অনেক দূর দিয়ে জাহাজ ঘোরাতে বাধ্য হচ্ছে। আর এর সরাসরি প্রভাব পড়ছে গ্লোবাল সাপ্লাই চেনে, যার কারণে বিশ্বের প্রতিটি দেশের অর্থনীতিতেই এর নেতিবাচক ধাক্কা লাগছে। জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক কূটনৈতিক মহল এই সংঘাত থামানোর জন্য পর্দার আড়ালে নানাভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু যখন পরাশক্তিগুলো সরাসরি এই সংঘাতের অংশ হয়ে যায় এবং নিজেদের অস্তিত্ব ও অহংকারের লড়াইয়ে মেতে ওঠে, তখন কূটনীতির ভাষা সেখানে অনেক দুর্বল হয়ে পড়ে। তাই বিশ্ববাসী এখন গভীর উদ্বেগের সাথে পর্যবেক্ষণ করছে যে আমেরিকার এই ডিপ স্ট্রাইক কৌশল কি মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে পারবে। দর্শক, আপনাদের কি মনে হয়, আমেরিকার এই ডিপ স্ট্রাইক কৌশল কি মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে পারবে? কমেন্ট বক্সে আপনাদের সুচিন্তিত মতামত জানাতে পারেন। চলমান যুদ্ধে ৫ শতাধিক মার্কিন সেনা নিহত, দাবি ইরানের। দর্শক, আধুনিক যুগের যুদ্ধ শুধু আর রণাঙ্গনে বা ময়দানে গোলাগুলির মধ্যে সীমাবদ্ধ থাকে না, বরং এর একটি বিশাল অংশ জুড়ে থাকে ইনফরমেশন ওয়ারফেয়ার বা তথ্যযুদ্ধ, যেখানে প্রতিটি পক্ষই নিজেদের সামরিক সাফল্যকে বড় করে দেখাতে এবং প্রতিপক্ষের মনোবল ভেঙে দিতে নানা ধরনের কৌশলগত দাবি বা প্রোপাগান্ডার আশ্রয় নিয়ে থাকে। আর ইরানের পক্ষ থেকে ৫ শতাধিক মার্কিন সেনা নিহতের যে দাবি করা হয়েছে, সেটি এই মনস্তাত্ত্বিক তথ্যযুদ্ধেরই একটি বড় উদাহরণ হিসেবে দেখছেন আন্তর্জাতিক মিডিয়া এবং সামরিক বিশ্লেষকরা। মধ্যপ্রাচ্যে, বিশেষ করে ইরাক, সিরিয়া এবং জর্ডান সহ বিভিন্ন দেশে আমেরিকার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি রয়েছে, যেগুলো মূলত সন্ত্রাসবাদ দমন এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য তৈরি করা হয়েছিল। কিন্তু বর্তমান উত্তেজনাকর পরিস্থিতিতে এই ঘাঁটিগুলো নিয়মিতভাবেই বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর রকেট বা ড্রোন হামলার শিকার হচ্ছে এবং বেশ কিছু ক্ষেত্রে মার্কিন সেনাদের হতাহত হওয়ার ঘটনাও ঘটেছে, যা পেন্টাগন বা মার্কিন প্রতিরক্ষা দপ্তর থেকে বিভিন্ন সময়ে আনুষ্ঠানিকভাবে স্বীকারও করা হয়েছে। তবে ইরানের পক্ষ থেকে একেবারে ৫ শতাধিক মার্কিন সেনা নিহতের যে সংখ্যা দাবি করা হচ্ছে, তা পশ্চিমা গণমাধ্যম এবং পেন্টাগন সম্পূর্ণভাবে অস্বীকার করেছে। তারা বলছে যে এই ধরনের অতিরঞ্জিত তথ্য প্রকাশ করার মূল উদ্দেশ্য হল নিজেদের দেশের সাধারণ জনগণকে এই বার্তা দেওয়া যে তারা আমেরিকার মতো পরাশক্তির বিরুদ্ধেও ব্যাপকভাবে সফল হচ্ছে এবং একই সাথে মধ্যপ্রাচ্যে তাদের মিত্র গোষ্ঠীগুলোর মনোবল চাঙ্গা রাখা, যাতে তারা নিজেদের লড়াই চালিয়ে যাওয়ার প্রেরণা পায়।
অন্যদিকে আমেরিকাতেও এই ধরনের খবরের একটি বড় প্রভাব রয়েছে, কারণ মার্কিন জনগণ এবং রাজনীতিবিদেরা তাদের দেশের সেনাদের নিরাপত্তা নিয়ে অত্যন্ত সংবেদনশীল, এবং যখনই বিদেশে মার্কিন সেনা নিহতের কোনো খবর আসে তখনই মার্কিন প্রশাসনের উপর দেশের ভেতর থেকে প্রচণ্ড রাজনৈতিক চাপ তৈরি হয়, যেন তারা ওই অঞ্চল থেকে সেনা প্রত্যাহার করে নেয় অথবা হামলাকারীদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করে। আর ইরান ঠিক এই অভ্যন্তরীণ রাজনৈতিক দুর্বলতাটিতেই আঘাত করতে চাইছে বলে বিশেষজ্ঞরা মনে করেন। তাই এই চলমান সংঘাতে প্রতিদিন যে শত শত খবর আমাদের সামনে আসছে, তার মধ্যে কোনটি সত্য আর কোনটি নিছকই মনস্তাত্ত্বিক যুদ্ধের অংশ তা যাচাই করা অত্যন্ত কঠিন হয়ে দাঁড়িয়েছে। কারণ যুদ্ধের ময়দানে প্রথম যে জিনিসটি মারা যায় তা হলো সত্য। তবে নিরপেক্ষ আন্তর্জাতিক সংস্থাগুলোর মতে এই ধরনের পাল্টা দাবি এবং তথ্যের লড়াই প্রমাণ করে যে পরিস্থিতি কতটা গুরুতর, এবং উভয় পক্ষই একে অপরকে শুধুমাত্র অস্ত্র দিয়ে নয় বরং ভয় ও আতঙ্ক দিয়েও পরাজিত করার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইরানে নিহত বেড়ে 1045। দর্শক, যে কোনো ভূ রাজনৈতিক সংঘাত, ক্ষমতার লড়াই বা পরাশক্তিগুলোর পেশি প্রদর্শনের এই নির্মম খেলায় সবচেয়ে বড় মূল্যটা সবসময়ই চোকাতে হয় সাধারণ নিরপরাধ মানুষকে। এবং ইরানে নিহতের সংখ্যা বেড়ে 1045-এ পৌঁছানোর এই মর্মান্তিক খবরটি আবারও আমাদের মনে করিয়ে দেয় যে যুদ্ধ বা সংঘাত কখনো কোনো সমাধান বয়ে আনে না, বরং এটি রেখে যায় কেবল ধ্বংস, স্বজন হারানোর কান্না এবং দীর্ঘমেয়াদী মানবিক বিপর্যয়, যা একটি দেশের সমাজ ব্যবস্থাকে প্রজন্মের পর প্রজন্ম ধরে পিছিয়ে দেয়। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এবং বিভিন্ন মানবাধিকার সংস্থার প্রাপ্ত তথ্য অনুযায়ী এই বিপুল সংখ্যক প্রাণহানির পেছনে শুধুমাত্র সরাসরি সামরিক হামলাই দায়ী নয়, বরং দেশের অভ্যন্তরীণ অবকাঠামো ভেঙে পড়া, জরুরি চিকিৎসা সেবার চরম সংকট এবং দীর্ঘদিনের কঠোর অর্থনৈতিক অবরোধের কারণে সাধারণ মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ও জীবন রক্ষাকারী ওষুধের অভাবও একটি বড় কারণ হিসেবে কাজ করছে, যার ফলে আহত ব্যক্তিরা সঠিক সময়ে চিকিৎসা না পেয়ে মারা যাচ্ছেন এবং মানবিক সংকট এক চরম আকার ধারণ করছে। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক রেড ক্রস বা রেড ক্রিসেন্টের মতো বিভিন্ন মানবিক সংস্থাগুলো সেখানে সাহায্য পৌঁছানোর আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। কিন্তু যুদ্ধবিধ্বস্ত পরিবেশে, যেখানে যোগাযোগ ব্যবস্থা ও রাস্তাঘাট মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত এবং চারিদিকে তীব্র নিরাপত্তাহীনতা বিরাজ করছে, সেখানে এই ত্রাণ তৎপরতা চালানো এক প্রকার অসম্ভব হয়ে দাঁড়িয়েছে, যার কারণে শিশু, বয়স্ক এবং নারীদের মতো সমাজের সবচেয়ে দুর্বল অংশটি সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছে। এই মানবিক ট্র্যাজেডি শুধুমাত্র একটি সংখ্যার মধ্যে সীমাবদ্ধ নয়। এই 1045 জনের প্রতিটি সংখ্যার পেছনে রয়েছে একটি পরিবার, একটি স্বপ্ন এবং একটি অকাল সমাপ্ত জীবন, যা পুরো দেশের সাধারণ মানুষের মনে এক গভীর ট্রমা বা মানসিক ক্ষত তৈরি করছে। আর এর পাশাপাশি এই ধ্বংসস্তূপ থেকে দেশটিকে পুনরায় গড়ে তুলতে যে পরিমাণ অর্থনৈতিক ও মানসিক শক্তির প্রয়োজন হবে তা বর্তমান পরিস্থিতিতে প্রায় অকল্পনীয় বলে মনে করছেন অর্থনীতিবিদ ও সমাজবিজ্ঞানীরা। যুদ্ধের এই নিষ্ঠুর বাস্তবতায় দাঁড়িয়ে বিশ্ব নেতাদের এখন উচিত নিজেদের রাজনৈতিক ও কৌশলগত স্বার্থের ঊর্ধ্বে উঠে সাধারণ মানুষের জীবনের মূল্যকে অগ্রাধিকার দেওয়া এবং যত দ্রুত সম্ভব একটি স্থায়ী যুদ্ধবিরতি বা কূটনৈতিক সমাধানের পথে হাঁটা। কারণ অস্ত্রের ভাষায় হয়তো সাময়িক আধিপত্য বিস্তার করা যায়, কিন্তু তা দিয়ে কখনো টেকসই শান্তি বা মানুষের মন জয় করা সম্ভব হয় না।